বিয়ের পরেই পরপর অনেকগুলো নেমন্তন্ন পেয়েছে রানী আর সৌভিক। বেশিরভাগই বন্ধুবান্ধবদের বিয়ের নেমন্তন্ন। সব জায়গাতেই রানী হাতে শুধু সোনার চুড়িগুলো পরে নেমন্তন্ন রক্ষা করতে গেছে। বেশি গয়নাগাটি পরার অভ্যেস বা শখ কোনোটাই নেই তার। সে বরাবরই একটু সাদামাটাভাবে থাকতেই ভালোবাসে। বালাগুলো ছুঁয়েও দেখেনি বিয়ের পর থেকে একবারও। একবার একটা বিয়ে বাড়ির থেকে তাদের সপরিবারে নেমন্তন্ন এলো। বেশ বিত্তশালী মেয়ের একমাত্র মেয়ের বিয়ে, রানীর শ্বশুরমশাই নির্মলবাবুর বন্ধুর মেয়ের বিয়ে। নেমন্তন্ন খেতে যাওয়ার দিন সন্ধেবেলা রানীর নিজের সোনার যা গয়না আছে তাই পরেই তৈরি হয়ে নিল। সে ও সৌভিক প্রস্তুত হয়ে বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে বাবা মায়ের দোতলা থেকে নেমে আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মনোরমা দেবী ও নির্মলবাবু নামলেন ওপর থেকে। মনোরমা দেবী গলায় সোনার মোটা নেকলেস, কানে ভারী কানপাশা, দু হাতে সোনার চুড়ি ও বেশ মোটা মোটা দুটো সোনার বালা। মনোরমা দেবী আজ ইচ্ছে করেই তার দামি দামি গয়না ও সবচেয়ে দামি শাড়িটা পরেছিল যাতে বিয়েবাড়িতে আজ সবাই তার প্রশংসা করে আর রানী হিংসেই জ্বলে। নয়তো সারাক্ষণ নিজের ছেলের মুখে বৌমার রূপের প্রশংসা শুনে তার ভয়ঙ্কর রাগ হয়। কতবার তিনি ছেলেকে বলেছেন নিজের বউকে এত সুন্দরী বলে বলে মাথায় না চড়াতে, তাও ছেলে সারাক্ষণ বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। কোন জাদু বলে তার নিজের ছেলেকে এই একরত্তি মেয়ে ভেড়া বানিয়ে রেখেছে তিনি কিছুতেই বুঝে উঠতে পারেন না। তাই তিনি ভেবেছিলেন আজ উচিত শিক্ষা দেবেন বৌমাকে। মনোরমা দেবী দোতলা থেকে নেমে রানীর দিকে চোখ পড়তেই থ হয়ে গেলেন। রানীর গায়ে একটা বিয়েতে পাওয়া কম দামি শাড়ি, গলায় মনোরমা দেবীর দেওয়া আশীর্বাদের সরু নেকলেস, কানে বিয়ের ছোট দুলজোড়া ও দুহাতে দুগাছি সরু চুড়ি। মনোরমা দেবীর গা ভর্তি গয়নার কাছে রানীর এই সামান্য গয়না কিছুই না। অথচ রানীকে দেখে মনে হচ্ছে যেন সামনে স্বয়ং মা লক্ষ্মী দাঁড়িয়ে আছেন। এত রূপ যেন চারিদিক রূপের ছটায় ঝলমল করছে। কোথায় লাগে সেই রূপের কাছে দামি মণিমাণিক্য ও বহুমূল্য বসন। এই সাধারণ সাজেও যেন সে অপরূপা। হঠাৎ মনোরমা দেবীর বুকের ভেতরটা জ্বালা করতে শুরু করেছে। তার গায়ের গয়নাগুলো যেন আরও ভারী হয়ে চেপে বসেছে তার গায়ে। তার গায়ের দামি শাড়িটা যেন অজগর সাপের মতো ক্রমশ আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে তাকে। তিনি আর সহ্য করতে না পেরে উপরে উঠে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন যে শরীরটা ভালো লাগছে না, তাই একটু বিশ্রাম নিয়ে তিনি নিচে আসবেন। কিছুক্ষণ পর হাতের বালা দুটো খুলে তার বয়সোচিত একটা পিত্তর সিল্কের শাড়ি পরে মুখে চোখে জল দিয়ে উপর থেকে নেমে এলেন। তারপর বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হলো চারজন। কথায় আছে না যে যার মনে কোনো অহংকার বা হিংসা নেই, যার মন ফুলের মতো পবিত্র, তার সাথে স্বয়ং ভোলানাথ থাকেন। আজও তাই জীবনের আর এক পরীক্ষায় জয়ী হলো রানী। তবে ভবিষ্যতে রানীর জীবনে আরও অনেক পরীক্ষা দেওয়া বাকি আছে। সেই আসন্ন ভবিষ্যতের কথা ভেবে হয়তো স্বয়ং ভোলানাথেরও চোখ ভিজে উঠেছে জলে।